বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতি উত্থানের চেষ্টা হচ্ছে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াতে ইসলামী লাইমলাইটে এলেও প্রভাব পড়েনি জনমনে। তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে এটা আমার কাছে মনে হয় না। মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর অর্চনা। আনন্দময়ীর আগমনে ভক্তদের উচ্ছ্বাস। আমরা মায়ের কাছে চাই যাতে আমাদের পৃথিবী সবাই ভালো থাকে। ঘট স্থাপন হচ্ছে, আমাদের পূজা শুরু হবে, মায়েরা অঞ্জলি দিবেন এবং দিনব্যাপী ভক্তবৃন্দ আসবেন মন্দিরে মায়ের দর্শনে। পূজা ঘিরে সক্রিয় জাল নোট চক্র। রায়ের বাজার দুর্গা মন্দির এলাকা থেকে প্রায় 1.5 লাখ মূল্যমানের নোট সহ হাতে নাতে একজন আটক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে বিক্ষোভ। হাজারো নেতাকর্মীর সাথে অংশ নেন তার বোন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনা নিউজকে তিনি জানান, জামায়াতে ইসলামী লাইমলাইটে এলেও জনমনে খুব বেশি প্রভাব পড়েনি। দলটি খুবই সংগঠিত হলেও ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। 5 আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াতে ইসলামী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত সুবিধাজনক অবস্থানে বলে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার কি সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তা স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে বিশ্বাস তার। সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ এইভাবে করছে। এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় মতোই দেশে ফিরবেন বলেও জানান মহাসচিব। ঢাকা থেকে লন্ডন কিংবা নিউ ইয়র্ক সবখানেই বাংলাদেশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত রাজনীতি। আর সেই রাজনীতির আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এখন নির্বাচন প্রসঙ্গ। ভোট কিংবা জোটের সেই সমীকরণে বিএনপির পাশাপাশি উঠে আসছে জামায়াত ইসলামীর নামও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আজ মহাষষ্ঠী, শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে দেবী দুর্গার অর্চনা। ধূপধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আজ আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা।
বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকা অনুযায়ী সকাল 11টা 11 পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সায়ংকালে অনুষ্ঠিত হবে দেবীর বোধন। প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় মন্দির চত্বর এখন উৎসবমুখর। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে ভক্তরা দেবীকে বরণ করে নেবেন। সারা বছর অপেক্ষার পরে আমরা এই দুর্গাপুজোর জন্যই অপেক্ষা করে থাকি, তো ফাইনালি সেই দুর্গাপুজো এসেছে। সবসময় এনজয় করি, বাসায় সবাই আসে, সবাই মিলে গল্প গুজব করা হয়, খাওয়া দাওয়া হয়। সামনের দিনগুলো যেন ভালো হয়। মা ষষ্ঠীর আজকে আগমন করেছেন। যত মন্দির আছে সব ঢাকায় যেখানে যেখানে পূজা হচ্ছে, বন্ধুদের সাথেও বের হবো, ফ্যামিলির সাথে তো যাচ্ছি, আসলামই আজকে। 1 বছর ধরে প্রত্যাশা করি যে মা আসবে আসবে আসবে, এই 5 দিনের পূজা যাতে নির্বিঘ্নে আমরা করতে পারি। পূজার আনুষ্ঠানিকতার খবর জানবো সরাসরি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রেদোয়ান আহমেদ। যাব তার কাছে। রেদোয়ান, বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের আনাগোনা কতটা বেড়েছে? এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে পূজা আনুষ্ঠানিকতা কি চলছে? 11টা 11 পর্যন্ত কিন্তু এই যে আনুষ্ঠানিক যে বিহিত পূজা, ষষ্ঠী পূজা, সেটির যে দিনক্ষণ সেটি কিন্তু ছিল, সেই ক্ষণ কিন্তু ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে এবং ষষ্ঠীর যে বিহিত পূজা সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু শঙ্খধ্বনি, উলুধ্বনিতে কিন্তু দেবীর যে আগমন ঘিরে যে আয়োজন, সেই আয়োজনে অংশ নিতে কিন্তু ভক্ত সমাগমের উপচে পড়া ভিড় ছিল। সকালের পর থেকে কিন্তু তারা মন্দির প্রাঙ্গণে আসতে থাকেন এবং দেবী দুর্গার আগমন ঘিরে যে আয়োজন, সে আয়োজনে অংশ নিতে থাকেন, তাদের প্রার্থনার কথা জানান। কিছুক্ষণ আগেই এই ঢাকেশ্বরী মন্দিরের যিনি প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায়, তিনি আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে এই ষষ্ঠী পূজাতে আসলে মূলত এই যে দেবীর যে অধিবাসকে ঘিরে যে প্রার্থনা, সেই প্রার্থনায় মায়েরা তাদের সন্তানদের জন্য প্রার্থনা করে থাকেন এবং তাদের প্রার্থনায় আরও ছিল যে এবারের দেশ ও জাতির মঙ্গল কামনা। যেহেতু এবার দেবী এসেছেন গজে চড়ে, সেই গজে চড়াটা কিন্তু তাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ তারা দেখছেন। তারা বলছেন যে আগামীর বাংলাদেশ, আগামীতে দেবীর এই গজে আগমনকে ঘিরে কিন্তু শস্য শ্যামল হবে দেশের আগামীর ভবিষ্যৎ। এবং তারা বলছেন যে এই দেশের যে আগামীর যে প্রতিধ্বনি, এবং দেবী যেটি বলছিলেন যে দোলে করে যাবেন, সেই দোলে করে যাওয়ার জন্য কিন্তু কিছু অশনি সংকেত ছিল, সেই অশনি সংকেত যেন কেটে যায় সেই প্রার্থনাই কিন্তু তারা করেছিলেন। এবং দেবী ভক্তরা কিন্তু এখনও মণ্ডপে মণ্ডপে আসছেন এবং সন্ধ্যার পর থেকেই যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে যাবে মণ্ডপগুলোতে। শাফিন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। এবারে যাব চট্টগ্রামে আছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, জানাবেন চট্টগ্রামের মণ্ডপগুলোতে পূজার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? চট্টগ্রামে কোনো মণ্ডপেই আমরা আসলে ষষ্ঠী পূজার কোনো আনুষ্ঠানিকতা দেখিনি, তবে আয়োজকরা বলছেন আনুষ্ঠানিকতা সবই আসলে সন্ধ্যা 6টায়। আমরা এই মুহূর্তে কৃষ্ণকুমারী স্কুলের যেই পূজা মণ্ডপ রয়েছে সেখানে এসেছি। এখানে মূলত সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে চণ্ডীপাঠ, উলুধ্বনি এবং শঙ্খধ্বনির প্রতিযোগিতা চলছে এবং যারা খুদে শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন স্কুল কলেজের, তারা কিন্তু এই চণ্ডীপাঠ সহ যারা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে এবং আমরা দেখছি সকাল থেকেই ব্যক্তিগতভাবে যারা পুণ্যার্থীরা রয়েছে, পূজার্থীরা রয়েছে, তারা আসছেন, তারা দেবী মায়ের দর্শন এবং তাদের নিজেদের যে প্রার্থনা, সেই প্রার্থনাগুলো আসলে করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেটি বলছেন দেবী দুর্গা মায়ের কাছে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যেমন প্রার্থনা করছেন, তেমনি পৃথিবী জুড়ে যে হানাহানি, যে যুদ্ধ বিগ্রহ, সেটি বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় কিন্তু তারা প্রার্থনা করছেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে বলছে যে তারা পড়াশোনা ভালো করতে চান, সেটিও তারা যেমন প্রার্থনা করছেন মায়ের কাছে, তেমনি নারী নিরাপত্তা, অর্থাৎ তারা বলছে দুর্গা মা কিন্তু শক্তিশালী নারী, তিনি নারীদের যে নিরাপত্তা সেটি বিধান করবেন, এমন প্রার্থনা আসলে করেছে। আমরা যতটুকু জানি পুজো উদযাপন পরিষদ যেটি জানিয়েছে, নগরীতে 227টি পুজো মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন হয়েছে। এছাড়া জেলায় প্রায় 2002টি পুজো মণ্ডপে এই পূজার আয়োজন হয়েছে। সব মিলিয়ে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা আমরা জেনেছিলাম এবং তারা বলছেন যে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং গুজবে কান না দিয়ে
কোনো ধরনের কোনো কিছু কেউ কিছু জানলে সেটি যাতে আইন শৃঙ্খলা বাহিনীকে জানায় সেটি আসলে বারবার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। শাফিন, সুমন, আপনাকে ধন্যবাদ। এবারে যাব খুলনায়, সহকর্মী প্রবীর বিশ্বাস রয়েছেন। প্রবীর, পূজা মণ্ডপে ভক্তদের ঢল কেমন দেখছেন, আর পরিবেশ কেমন মণ্ডপের সার্বিক পরিস্থিতি জানাবেন? শাফিন, আগের সংবাদে বলেছিলাম যেহেতু 11টা 13 মিনিট পর্যন্ত ষষ্ঠীর তিথির সময়কাল রয়েছে, সে কারণে এর মধ্যে সমস্ত পূজা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তবে 9টা 11-র মধ্যেই ষষ্ঠ কল্পরম্ভের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাই বাঞ্ছনীয়। সে কারণে মন্দিরগুলোতে এখনও পর্যন্ত ভক্তদের সমাগম রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমরা যে মন্দিরটিতে রয়েছি, এটি হচ্ছে খুলনার কেন্দ্রীয় মন্দির, আর্য ধর্মসভা মন্দির। এই মন্দিরে ভক্ত সমাগম সবসময়ই বেশি হয়, কারণ একটি প্রতিষ্ঠিত মন্দির বলে। কিছু সময় আগে এই মন্দিরে পুরোহিতের সঙ্গে বেদ এবং চণ্ডী মন্ত্র উচ্চারণ করে যারা ভক্ত ছিল, যারা অভুক্ত অবস্থায় এখানে দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে এসেছে, তারা সকলেই অঞ্জলি নিবেদন করেছে দেবীর পায়ে। একই সঙ্গে সেই নিবেদনের মধ্য দিয়ে তারা আশীর্বাদ প্রার্থনা করেছেন দেবীর কাছে। এবং আজকে থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে যে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলো, সেটি দশমী পর্যন্ত চলবে। এবং আপনি জানেন যে এই প্রতিদিনই, অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, প্রত্যেক দিনই বিশেষ বিহিত পূজা রয়েছে। দিনের প্রথমার্ধে এক ধরনের আনুষ্ঠানিকতা এবং দ্বিতীয়ার্ধে আরেক ধরনের আনুষ্ঠানিকতা। সে কারণে ভক্তকুল অত্যন্ত খুশি যে প্রথম দিনটা এখনও পর্যন্ত শান্তি শৃঙ্খলভাবে কেটেছে এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবরই আমাদের কাছে নেই। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া আছে নানা উদ্যোগ, বিশেষ করে জেলা পুলিশ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী সহ যে সমস্ত সদস্যরা রয়েছে তারাও কিন্তু স্ব জায়গায় দায়িত্ব পালন করছে। এবং সকলে মনে করছে যে নিরাপত্তার যে চাদরটি দেওয়া হচ্ছে সেটি একদম প্রতিমা বিসর্জন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। এবং এর মধ্য দিয়ে ভক্তকুল দেবীর কাছে আশীর্বাদ চাইবেন, ভক্তকুল দেবীর কাছে প্রার্থনা করবেন। দেবী মমতাময়ী, সেই মমতাময়ী দেবী তাদের আশীর্বাদ করবেন আগামী আরও একটি বছর ভালো থেকে যেন পুনরায় সামনের বছর ষষ্ঠী থেকে দেবীর আরাধনা করতে পারে। শাফিন, প্রবীর, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে পাহাড়ে বসবাসকারী দুপক্ষের বিরোধের জেরে চলছে অনির্দিষ্টকালের 144 ধারা। জোরদার আছে নিরাপত্তা। বৌদ্ধবিহারে নাশকতা ঘটানোর অভিযোগে 3 পরিকল্পনাকারীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতরাতে আটকের পর পুলিশের হেফাজতে রয়েছে তারা। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বেশিরভাগ দোকানপাট রয়েছে বন্ধ, যানবাহন চলাচলও কিছুটা কম। এর আগে গতকাল জুম্ম ছাত্র জনতার অবরোধে চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা সদর ও পৌর এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। এর মধ্যেই সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ। চেঙ্গি স্কয়ার ও মহাজনপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আমরা বিদেয়ী সরকার, আর সফরসঙ্গী রাজনীতিকরা হচ্ছেন আগামীর সরকার। এ সময় প্রফেসর ইউনূস ও তার সরকারকে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। নিউ ইয়র্ক সময় শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে তার হোটেলে আসেন অন্তত 11 দেশের সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় উঠে আসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ। রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন এই আয়োজনে। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় নিজেদের বিদায়ী সরকার বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। So we announced the election date, which will be February next year. The first half of February, we fix up a date there. And we'll have the election to hand over the responsibility to an elected government. But it is an extremely valuable, very intense time for the whole nation. Everybody is involved. প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্বাচন আয়োজনে কারিগরি সহ সব ধরনের সহায়তা করার আহ্বান জানান। Each day that we spend here and they will be spending back home after this, very significant. And thank you, Andrea, for making this happen, to share our experiences.
লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা বিকে ফ্লেইবার্গার নেতৃত্বে এই দলে আরও ছিলেন ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, বসনিয়া হার্জেগোভিনা ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট এবং বেলজিয়াম, গ্রিস ও বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী। এ সময় বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলেন তারা। I think it'd be true to say that there is no one who has lived this like Professor Muhammad Yunus. অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট, কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের কয়েকজন সাবেক সভাপতি, বিশ্ব ব্যাংকের সাবেক সহসভাপতি ও মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সহ কয়েকটি দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। This is the United Bangladesh in United Nations. মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ শুরু করেছে ইসি। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, কি বিষয়ে গুরুত্ব পেতে পারে আজকের এই সংলাপে জানাবেন? শাফিন, আজকের যে সংলাপ, সেই সংলাপে অবশ্যই নির্বাচন গুরুত্ব পাবে এবং নির্বাচন আসলে এই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে কি পদক্ষেপ প্রয়োজন হতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলমান। 10:30 এই সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি যে একটু দেরিতে শুরু হয় 11:15 দিকে, এবং এখন হচ্ছে সুশীল সমাজের যারা রয়েছেন তারা এবং বিভিন্ন অন্যান্য যে সকল সুশীল সমাজ ছাড়াও বুদ্ধিজীবী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু এখন নির্বাচন কমিশনের সংলাপটি চলছে এবং এই সংলাপটি 10:30 থেকে শুরু হয়ে 12:30 পর্যন্ত চলবে। তখন সংলাপের বলতে পারি যে আমরা প্রথম পর্বটি শেষ হবে এবং প্রথম পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বে যেটি থাকবে সেটি শুরু হবে দুপুরে 2:30 থেকে 4:30 পর্যন্ত সেই সংলাপটি চলার কথা এবং সেই সংলাপে মূলত শিক্ষাবিদ যারা রয়েছেন মোট 33 জন শিক্ষাবিদকে সাথে নিয়ে কিন্তু পরবর্তী সংলাপের দ্বিতীয় পর্বটি করবে ইসি এবং এখানে বিভিন্ন জিনিস যেরকম থাকবে এখানে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রধান নির্বাচন কমিশনার নিজেও বলেছেন যে এখানে যারা সংলাপে এসেছেন তারা আসলে তাদের মতামতগুলো দিবেন, তাদের পরামর্শগুলো দিবেন এবং তিনি তার সূচনা বক্তব্যে এটিও বলেছেন যে আজকে আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা শুনবো বেশি, বলবো কম এবং এখান থেকে সংলাপ শুরুর আগে সিইসি তাদের কমিশনের তরফ থেকে যেসব কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো নিয়েও কিন্তু সংক্ষেপে বলেন। শাফিন, নিশ্চয়ই সুশীল সমাজের সেই সব আলোচনা পরামর্শ আপনার মাধ্যমে আমরা আবারও জানবো। ধন্যবাদ তানভীর। ডাকসু নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অভিযোগ এই পেশাজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের অবমূল্যায়ন করে। আমার যে রিটার্নিং অফিসার তার মৃত্যু পথযাত্রী সন্তানকে আইসিইউতে রেখে দিনের পর দিন দায়িত্ব পালন করেছেন, তার প্রতি এই ধরনের অভিযোগ, ঢালাও অভিযোগ সম্মান প্রদর্শন করে না। আমাদের এর পরেও আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে নেই, কারণ যে কোনো শিক্ষার্থী, ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির এই গণতান্ত্রিক সমাজে অভিযোগ করার অধিকার আছে, সেটিকে আমরা সম্মান করি এবং ডাকসুর বিধি অনুযায়ী যেটা আমরা বলেছি প্রত্যেকটি অভিযোগ আমরা পূর্ণ আন্তরিকতার সাথে খতিয়ে দেখেছি এবং এই ক্ষেত্রেও এই যে অভিযোগটি এসছে শেষে ব্যালট পেপার ছাপানো সংক্রান্ত সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি মোতাবেক খতিয়ে দেখেছি এবং তার বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটি লিখিত আকারে দিয়েছি যাতে আপনার রেকর্ড করতে সহজ হয়। বিভিন্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন। চেয়ারম্যান
বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এ সাক্ষ্য গ্রহণ করবেন। প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত কর্মকর্তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে, যা শুরু হতে পারে বেলা 11:30টায়। এর আগে গত 24 সেপ্টেম্বর মামলার 22তম দিনের সাক্ষ্য গ্রহণের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন। দুর্গাপূজাকে ঘিরে ঢাকায় সক্রিয় জাল টাকার বেশ কয়েকটি চক্র। শনিবার রাতে রায়ের বাজার দুর্গা মন্দির এলাকা থেকে 1,45,000 টাকার সমমূল্যের জাল নোট সহ পলাশ নামে একজনকে হাতে নাতে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগেও জাল টাকা সহ আটকের রেকর্ড আছে একই ব্যক্তির বিরুদ্ধে। সবগুলো 1,000 টাকার করকরা নতুন নোট। দেখে বুঝার উপায় নেই এর সবই জাল। গভীরভাবে পরখ করেও পাওয়া গেল না খুঁত। জলছাপ, সিকিউরিটি থ্রেড, চকচকে 1,000 লেখা সংখ্যা, এমনকি আলো ফেললে ফুটে উঠছে বাংলাদেশ ব্যাংক লেখাও। বলতে গেলে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত 1,000 টাকার নোটে জাল নোট প্রতিরোধের জন্য সিকিউরিটি ফিচারের প্রায় সবই আছে এতে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত 11:15টার দিকে রায়ের বাজার দুর্গা মন্দির এলাকায় জাল নোট দিয়ে কেনাকাটা করার সময় 1,45,000 টাকার সমমূল্যের জাল নোট সহ জীবন আহমেদ পলাশ নামের একজনকে আটক করেছে পুলিশ। আসন্ন দুর্গাপূজাকে ঘিরেই সক্রিয় হচ্ছে জাল নোটের এসব চক্র, বলছে পুলিশ। রায়ের বাজার এলাকা হতে 1,45,000 টাকা সমমূল্যে একটা জাল নোট উদ্ধার হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাল নোটের কারবার নিয়ে অকপটে স্বীকারও করল পলাশ। বললেন, বসিলা ব্রিজের অপর পাশ অর্থাৎ কেরানীগঞ্জ থেকে সংগ্রহ করেছিলেন 1.5 লাখ টাকার জাল নোট। একজন কাছ থেকে নিয়ে আসছি, এদের দোকানে ভাঙা আর কি, সে টাইমে অ্যারেস্ট হয়েছে। বসিলা ব্রিজের ওই পারে কারখানা আছে। জি, কারখানা মানে আমি যার কাছ থেকে নিয়ে এসেছি তার তো অবশ্যই কারখানা আছে। কতদিন ধরে করছেন আপনি? আমি এখন এই 3 মাসের মতো হয়েছে। আগে করতাম, এটা ছেড়ে দিচ্ছি। আমি এক প্যাকেট করে নিয়ে আসি। এর আগেও বেশ কবার জাল নোট সহ আটক হয়েছিলেন এই পলাশ। জামিনে বের হয়ে একই কাজে লিপ্ত হন বারবার। আসন্ন যে পূজা রয়েছে সেই পূজাকে লক্ষ্য করে একটি চক্র এই জাল টাকাগুলো নিয়ে নতুনভাবে মাঠে নেমেছে। কাজেই যারা পুজোয় আনন্দ আয়োজনে ব্যস্ত হতে যাচ্ছেন তাদেরকে একটু সতর্ক হতে হবে, সাবধান হতে হবে যে হুট করে কোনো জায়গায় আপনি টাকা পাচ্ছেন অথবা খরচ করতে যাচ্ছেন, আপনার হাতে কেউ জাল টাকা ধরিয়ে দিল কিনা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে খানের পেশোয়ারে। সমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার কর্মী সমর্থক। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতেই আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন ইমরানের বোন আলেমা খানও। কারাবন্দী পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা। সরকার বিরোধী স্লোগানও দেন তারা। 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান, কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর সাথে তার বিরোধের খবর শোনা যায়। 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান তিনি। পরের বছর ঘুষের মামলায় আটক ও সাজাপ্রাপ্ত হন। বর্তমানে কারাবন্দী ইমরানের বিরুদ্ধে রয়েছে 1.5 শতাধিক মামলা।